শ্রোতা বন্ধু সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমাদের আজকের নিকট আয়োজনের লাইভ অনুষ্ঠানে আমরা চলে এসেছি। এখানে নিকট আয়োজন মানে হচ্ছে আমরা জানি যে লোক সংস্কৃতির আয়োজন। লোক সংস্কৃতির একটি চর্চা বাংলা ভাষার প্রায় সর্বত্রই পরিচিত এবং এই বিভিন্ন ধরনের গান এবং সেই বিষয়ে কথাবার্তা আমরা করে থাকি। আমাদের লোক সংস্কৃতির বিষয়ে অনেকবার বলেছি এবং বলা দরকারও বটে, বারবার পরিণত করা, যে এই যে লোক সংস্কৃতি এটি হলো আম জনগণের নিজস্ব সংস্কৃতি। এটা কোনো একক রবীন্দ্রসঙ্গীতের মতো শুধু রবীন্দ্রনাথের বিষয় নয়, এটা একই সাথে নজরুল গীতির মতো সময় নাই। এখানে আমরা দেখেছি যে লোক সংস্কৃতি এটি হলো একেবারে মাটির কথা। গান গাওয়ার জন্য আসলে দেখা যাবে যে কোনো শ্রোতা বা থাকে না, অতএব নৌকায় একজন মাঝি গান গাইতে আরম্ভ করে, কোনো রকম বিশেষ প্রস্তুতি নাই। কিংবা গাড়ির মহিষের মধ্যে বালক চড়তে আরম্ভ করে এবং গান গেয়ে বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মহিষের গান শুরু করে। তো এই যে বিষয়টি, এটার মধ্যে আমরা লক্ষ্য করব যে অনেক প্রাজ্ঞ কোনো কিছু থাকে না। যেমন কলকাতাতে আমরা প্রাচীন গানের মধ্যে যে উচ্চ মানের যে গীতিকাররা আছেন তারা অনেক সময় লোক সংস্কৃতি তৈরি করেন না, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুসারেই দেখা যায় যে এখানে অনেক সংস্কৃতির চর্চা হয়ে আসছেন বাস্তব জীবন এবং সামাজিক মানসিকতার প্রয়োজনে। আপনারা লক্ষ্য করেছেন যে তারপরেও একটা খুব মোটা দাগে এই লোক সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করতে পারি আমি। অসংখ্য ভাগ করা যায়, কিন্তু প্রধান দুটো ভাগ করা যায়। একটা হলো যে মাটির বা এখনকার যে ভূগোল আছে সেই ভূগোলের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। যেমন রংপুরে একটা সংস্কৃতি, এক ধরনের সংস্কৃতি লক্ষ্য করা যায়, কিন্তু আবার বরিশাল নোয়াখালীতে আর এক ধরনের সংস্কৃতি লক্ষ্য করা যায়। আবার দেখা যায় যে চট্টগ্রাম কিংবা সিলেটে আমরা দেখতে পাই বিশেষ সংস্কৃতি। কুষ্টিয়াতেও আমরা দেখতে পাই। অনেকেই বলেন যে কুষ্টিয়া হলো এত সমৃদ্ধ যে তাকে বলা হয় যে এটি হচ্ছে সংস্কৃতির রাজধানী। এইভাবে আমরা বিভিন্ন দেশের ভিতরের কথা বলছি, কিন্তু এটা শুধু দেশের ভিতরে নয়, দেশের বাইরেও কিন্তু লোক সংস্কৃতি আছে। যেমন ধরা যাক যে উড়িষ্যাতে আছেন, আবার পশ্চিমবঙ্গে তো আছেনই, তারপরে আমরা বিহার দেখতে পাবো, তারপরে আসামে আমরা পাবো, এমনকি শেষ পর্যন্ত আর একটু ঘুরিয়ে ত্রিপুরা বা আরাকান ভাষাতেও আমরা লোক সংস্কৃতিকে দেখতে পাই। তো এই যে বিশাল লোক সংস্কৃতির সমৃদ্ধি, সেটা অবশ্যই লক্ষ্য করার মতো। আমি অনেকবার বলেছি। আচ্ছা, আর একটা দিক তো আমি বাদ দিয়ে দিচ্ছি, সেটা হলো যে সময়ের বেশ, অর্থাৎ 2025 সালে অনেক লোক সংস্কৃতি তৈরি হচ্ছে, বিভিন্ন পর্যায়ে হচ্ছে, যেমন মানিকগঞ্জে হচ্ছে বা আরও অনেক জায়গাতে হচ্ছে, প্রতিদিন হচ্ছে। সেটা বালকরাও করছে, আবার অনেক অভিজ্ঞ বয়সের লোকরাও কিন্তু লোক সংস্কৃতি চর্চা করে থাকছেন। তো আমরা যেটা লক্ষ্য করছি যে এই যে বিভিন্ন সময়, যেমন 25 সালে যেমন এটা হয়,
তেমনি একই সাথে আমরা লক্ষ্য করব যে এটি কিন্তু অনেক প্রাচীন, এতই প্রাচীন যে কেউ জানে না যে এটা কত সালে, কিন্তু শুধুমাত্র গানের এই গানটা কে কে গেয়েছে কেউ জানে না। তবে গানটা যেহেতু ভালো লাগে সেই জন্য আমরা গেয়ে আসছি। কে গেয়েছে, কবে গেয়েছে সেটা সবাই বিস্মৃত হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই গানের আবার এক ধরনের পরিবর্তনও হয়েছে, অর্থাৎ প্রাচীন মানুষ যে গানটি রচনা করেছেন, কিন্তু গীতিকার যখন নতুনভাবে সেইটা করেছেন তখন দেখা যাবে যে সেই গানটা ঠিক একজ্যাক্ট আগের মতো হয়নি। সেখানে দেখা যাচ্ছে যে অন্য শ্রোতারাও কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং এক ধরনের পরিবর্তন তিনি করছেন। তাহলে লোক সংস্কৃতি আমরা এইভাবে দুটো জিনিস দেখি। একটা হলো যে স্থানীয় সময় এখন যা আছে সেটাই ধরছি, বা সমসাময়িক সময় হয়তো ধরা যাক যে গত 20 বছরের একটা পর্যায়ে আমরা লক্ষ্য করছি। এখন অবশ্য গানের এই লোকগীতির ব্যাপারে আমরা সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই যখন চলচ্চিত্র হয়েছে তখন থেকে এক ধরনের দেখি, পরে হলো টিভির নাটক, তারপরে হলো ব্যান্ড, তারপরে হলো ইউটিউব, এই সব মিলিয়ে কিন্তু লোক সংস্কৃতির এক ধরনের পরিবর্তন হচ্ছে। সেটা ভালো না মন্দ সেটা নিয়ে তো অনেক বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে শেষ পর্যন্ত যা আসলে সবগুলোই আমরা শুনি এবং সবগুলোর মধ্যেই, সব ধরনের মধ্যেই আমরা দেখতে পাবো কিছু বিষয় আছে যা শুনতে ভালো লাগে, আবার অনেক বিষয় আছে যা শুনতে আমরা অতটা পছন্দ করছি না। ফলে এই ধরনের পরিবর্তনটাকে আমরা মনে করছি, আমরা সমর্থন করছি, সেটা চলচ্চিত্রই হোক কিংবা এই টিভি হোক কিংবা ব্যান্ড হোক। তো সেখানে সব কিছুই চলুক পরীক্ষামূলকভাবে, আধুনিক যন্ত্রপাতি নিয়ে, যেমন ব্যান্ড নিয়ে আগে আমরা দেখেছি যে ওই মাঝি মানুষ প্রাচীনকালে দেখা যাবে যে ওই নৌকার উপর হাতের আঙ্গুল দিয়েই অনেক সুন্দর গান গেয়েছেন আর কি, বা একতারা গান হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক আলাদা আলাদা মূল্যবান যন্ত্রপাতি দিয়ে নতুন গান তৈরি হচ্ছে। তো এই কারণে অনেকে আপত্তি করে যে লোক সংস্কৃতিতে এত যন্ত্রপাতি বা উন্মুক্ত থাকবে কেন। আসলে হলে বাস্তবতার বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে। বাস্তব জিনিসটাই হচ্ছে যে বিবর্তন বা পরিবর্তন হয়ে থাকে এবং সব জায়গাতে এই পরিবর্তন স্বাভাবিক। তবে এটা ঠিক যে এখানে যা কিছু হচ্ছে তার সবগুলোই শেষ পর্যন্ত হয়তো টিকবে না। হয়তো দেখা যাবে যে একটা গান অনেক জনপ্রিয় হয়েছে, কিন্তু সেটা আসলে কিছুদিন পরে আর থাকবে না। অন্যদিকে উল্টাটাও আছে যে একটা গান হয়তো দেখা যাবে যে খুব বেশি জনপ্রিয়তা নাই, কিন্তু তারপরেও দেখা যাবে যে দীর্ঘ মেয়াদে এই গানটি শ্রোতাদের কাছে থাকবে, শ্রোতাদের প্রাণে থাকবে এবং সেই গানটি সে শুনতে থাকবে। লালন গীতির মধ্যেও আমরা দেখতে পাই যে লালন গীতির অনেক গান আছেন দেখা যাবে যেগুলো সেই সময়ে খুব বেশি তিনি শোনেননি, কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করি যে সে কিন্তু এখনও জীবিত আছে এবং খুব জনপ্রিয়ভাবে গানগুলো শোনা হচ্ছে, চলচ্চিত্রে হচ্ছে, টিভিতে হচ্ছে এবং ব্যান্ডেও হচ্ছে এবং অন্য সব জায়গাতেই হচ্ছে, দেশে বিদেশেও এই গানগুলো হচ্ছে। আচ্ছা, আমাদের FM আছেন, কোনো মন্তব্য অবশ্য করেননি। যাই হোক, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এই মন্তব্য করেছেন এই জন্য। এরপর আমাদের মন্তব্য করছেন আমাদের খুব প্রিয় একজন প্রবীর মিত্র শীল, সাথে আছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের সাথে তো থাকতেই হবে এবং সাথে আছে বলেই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আপনি এখন কেমন আছেন সেটা আমাদেরকে একটু জানাবেন। এফএম পোকা বলছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো ভালো আছি।
তো আপনি কেমন আছেন সেটা আমাদেরকে জানাবেন। আমি মোটামুটি ভালো আছি। আর এই যে মন্তব্য বা কমেন্ট করছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবসময় ভালো থাকার চেষ্টা করছি। খুব সুন্দর হলো যে তিনি ভালো আছেন, জেনে খুশি হলাম, এবং সবসময় ভালো থাকারই চেষ্টা করেন, সেটা তো আরও আনন্দের বিষয়। সপরিবারে সবাই মিলে অনেক ভালো আছেন। FM পোকা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যাই হোক, এখন আবহাওয়া কেমন আছে, শীতের অবস্থা কীরকম বাড়ছে সেটা একটু জানাবেন সবাই মিলে। আমাদের একটা পরিবেশটা আমি সাধারণত পরে বলি, কিন্তু পরে বলতে যে দেখা যায় যে অনেক সময় পাই না, কিন্তু আমরা ভুলে যাই। তো আমরা এই প্রয়াসের একটা বাণী আমরা লক্ষ্য করছি। আর সর্বরাজ মোহাম্মদ জলিল বলছেন, কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, কিন্তু ওই শীতের জন্য তো সমস্যা আছে বলে আমি খুব বের হচ্ছি না। আমি হয় বাড়িতে থাকি না এই অন এয়ার রুমে থাকি। আমি প্রথমে আসলে এসিটা বন্ধ করে রাখি, বাইরের লোকজনও অন্য যারা আছে তারা এই অন এয়ার কক্ষ খুব কম থাকে এই গরম হওয়ার কারণে, এসির মানে না থাকার কারণে। তো মোহাম্মদ জলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে তিনি একজন ডাক্তার এবং ফিজিওথেরাপি, এবং আমি যেটুকু সুস্থ আছি সেটা কিন্তু তার কারণেই। কিন্তু এই শীতের কারণে আসলে আমি বাইরে যাই না। আমি সাধারণত তার সাথে একটু আগে যাই, অন্য রোগীর আসার আগেই আমি হলাম প্রথম রোগী হই। কিন্তু এই শীতে আসলে বেরিয়েও হই না। এমনকি আমি কলেজে কিন্তু হাঁটতে যাই, বা ওই যে রেল সড়কের ঘরে যাই। আগে হলো রেল সড়কে হাঁটতে যেতাম, কিন্তু এত বেশি মোটর বাইক যে আমি আর ওখানে হাঁটি না। এখন আমি আস্তে আস্তে যে ওই কলেজে 2টা দিই, যে মানে আমি চিন্তা করছিলাম যে মোটামুটি 1 মাস পরে আমি 3বার এটা দেব কলেজে। মানে 3বার ওই রাস্তাটা কলেজে বাউন্ডারি মানে পাশ দিয়ে যে রাস্তা সেটা 3বার দিব। কিন্তু শীত এত বাড়লো যে শেষ পর্যন্ত আমি আসলে ঘরের বাইরেই যেতে পারছি না। খুব সাহস করে আমি এটা সাহস করিনি। অবশ্য একটু সাহস করে আমি গত 8টার পরে, যদিও। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন জানাবেন। মোহাম্মদ জলিল কেমন আছেন জানাবেন। তিনি আসলে বিভিন্ন কাজে খুব ব্যস্ত থাকেন। হ্যাঁ, যদিও বয়স কম, কিন্তু তার আসলে দায়িত্ব এবং কাজ অনেক বেশি এবং গভীর। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন বলছেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি কেমন আছেন আমাদেরকে একটু জানাবেন। ইসমাইল হোসেন বলছেন, যুক্ত হলাম শিবগঞ্জ বগুড়া থেকে। অসংখ্য ধন্যবাদ। যে হ্যাঁ, যুক্ত হচ্ছে শিবগঞ্জ বগুড়া থেকে। তারপরে বলছেন যে ব্যায়াম করুন নিয়মিত, নিজেকে সুস্থ রাখুন। হ্যাঁ, নিশ্চিত, এটা খুবই ভালো। আসলে এটা নিয়েও মোহাম্মদ জলিল বলছেন যে ভালো একটা পরামর্শ দিয়েছেন, যে ব্যায়াম করুন নিয়মিত, নিজেকে সুস্থ রাখুন, সবার জন্য ফিরোজা ফিজিওথেরাপি সেন্টার। হ্যাঁ, নিশ্চয়ই। আমি আসলে আগে যেটা হলো যে ছোটোবেলায় একটু রাত পর্যন্ত বেঁচে থাকতাম এবং খুব তাড়াতাড়ি ঘুমাতাম, এবং স্কুল হোক বা যে কোনো কাজে হোক দেখা যেত যে আমি প্রায় শেষ সময় আসছি, আমি একেবারে ঘুম ভাঙার পরেই দৌড় মারতাম। তো এইটা আসলে খুবই অস্বাস্থ্যকর বিষয়। আমি যেটা বলবো যে আপনি ঘুম ভাঙানোর পরেই অন্ততপক্ষে 1-1.5 মিনিট চুপচাপ থাকুন, আস্তে আস্তে হাত পা নাড়া দিন, তাহলে দেখা যাবে যে আপনার অনেক ভালো হবে। আর তাছাড়া শ্বাস নিঃশ্বাস নেওয়া বা অন্য কাজগুলো করবেন, এবং এই কাজগুলো করলে আমরা শুনবেন যে যারা জীবনযাপন করে, যেমন লালন, তারা যে খুব বেশি খাওয়া দাওয়া করে বা খুব টাকা আছে বা খুব এক্সপেন্সিভ দামি খাদ্য গ্রহণ করে তা করে না, কিন্তু তারা যেটা করে সেটা হলো যে প্রচুর পরিমাণ বাতাস গ্রহণ করেন এবং পানি, বিশুদ্ধ পানি গ্রহণ করেন। এর ফলাফল আমরা দেখতে পাবো যে সকলের বয়স 110-এর বেশি, মানে তাদের জন্য 110ই হলো কম বয়স, এবং যতক্ষণ পর্যন্ত তারা জীবিত থাকে তারা আসলে চলাফেরার উপর থাকে। তাদের আমার জানা মতে লালন বা
স্বাস্থ্য সমগ্র মানুষদেরকে কিন্তু আমি দেখিনি যে আছে। মোহাম্মদ জলিল বলছে, আমি শুনছি অসাধারণ বাচনভঙ্গি, আপনার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। এই ব্যস্ততার মধ্যেও যদি শুনতে পান তাহলে আপনার পোস্ট বা শুধু আমাদের জন্য উপকার হয় না। আমি মনে করি যে যে সমস্ত ছাত্ররা করেন, আপনার যে বিভিন্ন সামাজিক কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে বলেন, সেটা আসলে সবসময় আমি যেটা দেখেছি সবসময় আপনার উদার মানসিকতা এবং মানবিক চিন্তার প্রতি দৃষ্টিভঙ্গি। বরং সমাজের যে সামাজিক সংকীর্ণতা থাকে সেই সংকীর্ণতা কাটিয়ে ওঠার জন্য মোহাম্মদ জলিলের মতো মানুষদের আরও অনেক বেশি কথা এবং সংখ্যা দরকার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি এত সুন্দর মন্তব্য করেছেন সেই জন্য। আমি যেই জিনিসটা বলছিলাম যে প্রয়াস যেটা বলেছে সেটাই আমি সাধারণত প্রয়াসের স্ক্রল বা অন্য স্ক্রলগুলো সাধারণত আমাদের আলোচনার শেষ পর্যায়ে বলি, কিন্তু কয়েকবার এরকম হয়েছে যে অন্য বিষয়ে কথা বলতে বলতে দেখা যায় যে এটা অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু এটা যাতে মিস না হয় সেই জন্য বলছি। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগান। এটা ঠিক আছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ধরনের গাছ আমরা লাগাই, কিন্তু এটা গাছগুলো লাগানোর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। শুধু একই ধরনের গাছ না লাগিয়ে, যেমন আম বা কাঁঠাল এগুলো না লাগিয়ে লাগান, আম লাগান, কাঁঠাল লাগান জায়গা অনুযায়ী অনুসারে। তার সাথে যদি কিছু বনজ গাছ থাকে, মেহবান থাকে বা অন্য গাছ থাকে বা ঔষধি গাছ থাকে, তাহলে দেখা যাবে যে একটা ভারসাম্য রাখা হবে। কারণ প্রকৃতিতে আসলে সব গাছেরই প্রয়োজন আছে। আমাদের আগে গতদিন যে মহিলার জন্মদিন আমরা উদযাপন করেছি, সেখানে আমরা দেখেছি যে প্রায় 8,000 কেরালার। তো এই পরিবেশ নেত্রী তিনি কিন্তু দেখা গেছে যে এই 8,000 বট গাছ লাগিয়েছেন এবং তিনি আরও প্রায় 8,000-এর সমান বিভিন্ন বড় গাছ লাগিয়েছেন এই রাস্তা ব্যবহার করে। সে তো দরিদ্র, কিন্তু সাধারণ যে কেরালার যে রাস্তা সেই রাস্তাকে ধরে তিনি অত্যন্ত গাছটা করেছেন এবং এই গাছটার থাকার ফলে তো প্রচণ্ড রোদের যদি থাকে সেখানে দেখা যায় যে বেশ ভালোই লাগে। বাসের যখন যাই, আমি কুড়িগ্রামে গেছি, তখন লক্ষ্য করেছি অনেক গাছের ছায়ার মধ্য দিয়ে যেতে আমাদের ভালোই লেগেছে। যে এই যদি প্রচণ্ড রোদে পড়ে থাকতো যে সমস্ত জায়গায়, সেখানে একটু কষ্ট হয়েছে বাসের, কিন্তু যে সমস্ত গাছের পরিপূর্ণ সড়ক সেখানে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। মানুষেরাও উপকৃত হয়, তাছাড়া অন্য প্রাণীরাও তো এই গাছের মধ্যেই থাকে। তো আপনারা সবাই মিলে সব মানুষকেই আসলে সব দিকে সচেতন থাকতে হবে। আপনার নিজের মাঠে থাকলে তো ভালো, নিজেরই, কিন্তু পরিবেশের তিনি, আমি ওই মহিলাকে বলছি, তারা যে এতগুলা প্রায় 20,000 মতো গাছ লাগিয়েছে বড়, এবং সেটা তো বিস্তৃত এলাকা, প্রায় 10-12 মাইল ধরে এই গাছ লাগিয়েছেন। তো এটা তো তার তো টাকা নাই এতগুলো গাছের পানি বা গাছ ছাও যাতে খেয়ে না ফেলে ছোট থাকতে, আবার খরা সময়ে গাছ মরে যেতে পারে, তো করেন কেন? তার মানে হলো যে তিনি আসলে এটা মানুষকেও সাহায্য নিতেন, সমস্ত মানুষকে এই বিষয়ে বক্তৃতা করে আলোচনা করে নানাভাবে মানুষকে সহযোগিতা নিতেন, যার ফলে এই আশেপাশের গ্রামের মানুষরা পানি বা বিভিন্ন বেড়া টেড়ার সস্তা বা বিনা পয়সার জিনিসপত্র নিয়ে গাছগুলো বেড়া দিয়ে রক্ষা করা হতো। তার মানে অনেক কাজ আছে যে আপনি যদি মানুষের মানবিক চেতনাকে ভালো মতো উপলব্ধি করেন এবং তাকে যদি আগ্রহী করে তুলতে পারেন, তাহলে দেখা যাবে যে অনেক বিষয়ের চলে আসবে। এটার পরে আমি একটা বিষয়ে আসব, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ, এখন আমরা ডিসেম্বর করছি,
2025 সালের এটা কিন্তু একেবারে শেষ মাস, অর্থাৎ ডিসেম্বরে একটা করে তারিখ হবে, তার মানে হলো যে 25 সাল শেষ হয়ে যাবে। তো এইটা ঠিক আছে, আমি নিজে অবশ্য মনে করি যে 25 বছরটা আমার জন্য খুব খারাপ বছর, জঘন্য। তারপরে যাই হোক, আমি ভাবি আমার জন্য হয়তো অনেক খারাপ সময়, কিন্তু সবার তো আর খারাপ না, অনেকের ভালো থাকবে, এবং এই ভালো থাকা মিলিয়েই আসলে। আর খারাপ হলেও কি, খারাপটাও তো যেগুলো থাকে সেগুলো তো একটা অভিজ্ঞতার বিষয় আছে। যাই হোক, এইটাই ছিল আমাদের ডিসেম্বর মাসের আজকের প্রথম নিক্ষণ। এরপর 14, 16, 25 তারিখে আরও 3টা আছে। একটা বিষয় হলো যে আমি মোটামুটি এই ডিসেম্বর মাসে আমাদের দেশের জন্য আলোচনার মধ্যে রাখবো, এবং গানগুলো সেইভাবেই আলোচনাগুলো যদি আমি মানে করতে পারি তো করব। 14ই ডিসেম্বরে ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস, আর 16ই ডিসেম্বর তো আমাদের বিজয় দিবস। একটা ছোট কথা বলি, যে অনেক ছেলেকে খুব ভুল করেন, যদি বলা হয় যে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে, তখন বলে 16ই ডিসেম্বর। একদমই ভুল। আমাদের দেশ হয়েছে 26শে মার্চ। 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস, আর 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। সেদিক কী হলো, পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, এবং যৌথ বাহিনীর মাধ্যমে পাকিস্তানের এটা অনেকেই খুব ভুল ধারণা যে ভারত এইটা জিতেছে। ভারত জিতবে কেন, এখানে আসলে যৌথ বাহিনীর মাধ্যমে শিখেছে, আর নানা ধরনের কথা আছে। যাকে এরপর 25শে ডিসেম্বর আছে বড়দিন, ক্রিসমাস। আর সবচেয়ে বড় কথা হলো যে শীতের সবচেয়ে ছোট দিন হচ্ছে এই ডিসেম্বরের শেষ সময়। তার মানে দাঁড়াচ্ছে যে আজকেই কিন্তু অবশ্যই একটা কেউ কেউ মনে করে, এবং আমার নিজেরও মনে হয় যে ওই যে পৌষ হবে, তারপরে মাঘ হবে, কিন্তু মাঘ বোধ হয় এই বেশি ঠান্ডা, কিন্তু আসলে বেশি ঠান্ডা না, এটার মধ্যে দিয়ে আসলে বাতাস বয়, সেই জন্য বেশি ছোট দিন হলো এই ডিসেম্বর বা এই পৌষ মাসেই। তো যাই হোক, আমি স্বাগত জানাচ্ছি আজকের মতো এই ডিসেম্বর, এবং এই ডিসেম্বর মাস অনেক ধরনের আনন্দ এবং উৎসবের দিন। আচ্ছা, আমরা এখানে আসবো আজকে যে কালাচাঁদ দরবেশ, আসল নাম কালাচাঁদ দাস, কিন্তু দরবেশ না। তিনি বোধহয় তারিখ পাওয়া যায়নি, 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 3 ডিসেম্বর 2017 সালে এই পৃথিবী ত্যাগ করেছিলেন। কালাচাঁদ দরবেশ ছিলেন পশ্চিমবাংলার সম্ভবত দরবেশী সনের শেষ প্রতিষ্ঠিত শিল্পী। কালাচাঁদ দাসের জন্ম 1934 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার আধুনা বাংলাদেশে। 1964 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ হতে সস্ত্রীক চলে আসেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে, অর্থাৎ বাংলাদেশে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি কী হলো, তিনি কলকাতাতে আসলেন। আনন্দচন্দ্র কলেজে পড়াশোনার পর 1968 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে স্নাতক হন, এবং 1970 খ্রিস্টাব্দে ধূমগুড়ি স্কুলে শিক্ষকতা শুরু করেন। একসময় ধূমগুড়ির ঠুনকি ঝাড় হাই স্কুলের প্রধান শিক্ষক হন। 40 বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করার পর তার পিতার কথা প্রকৃত মানুষকে ধরিয়া মানুষ হইত স্মরণ করে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরতে থাকেন, এবং এই ঘোরাঘুরি করতে করতে একটা সময় এসে তারা মুর্শিদা গানের সাথে যুক্ত হলেন। যুদ্ধ, বৈষ্ণব সুবিবাদের যৌথ সাধনার ধারার সঙ্গীত বাংলার প্রাচীন সম্পদ আসলে দরবেশী গান। পরিচিত হন কালাচাঁদ দরবেশ। অসামান্য কণ্ঠের অধিকারী তিনি। 1889 খ্রিস্টাব্দে কাজ করেছেন পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। 1990 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত ভারত মেলায় তার সঙ্গীত পরিবেশনায় সঙ্গত করেন উস্তাদ জাকির হুসেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অমিতাভ বচ্চন। দরবেশী গান পরিবেশন করে তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেন। 2013 খ্রিস্টাব্দে তাকে পশ্চিমবঙ্গ সরকার নজরুল পুরস্কার প্রদান করেন। 2012
কিডনি ও শ্বাসকষ্টজনিত দীর্ঘদিন ধরে ভুগছিলেন। রবিবার ৩ ডিসেম্বর সকাল 6:45 নাগাদ বাড়িতে মৃত্যু হয় তার। আমরা তার একটা গান শুনবো এই লাইভ অনুষ্ঠানের পরেই। তার একটা গান শোনাবো, পাগল হতে পারলাম না, এই গানটা শুনতে পাবো। আমরা এরপর দেখতে পাচ্ছি আমাদের হাসন রাজা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 21শে ডিসেম্বর 1854, 7 ডিসেম্বর 1922। হাসন রাজা ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি, বাউল শিল্পী। সময় খুব দ্রুত কমে আসছে। হাসন রাজার জন্ম সেকালের অবিভক্ত বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ার আলী রেজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রেজা তার তৃতীয় পুত্র। হাসন রেজা পাখি ভালোবাসতেন, কুড়া ছিল তার প্রিয় পাখি। তার ঘোড়াও পুষতেন। আরও বিভিন্ন ধরনের এই আনন্দ ইত্যাদি করত, এবং কিন্তু এই সমস্ত সব মিলিয়ে একটা ঘটনা শেষ পর্যন্ত আসে। অন্য একটা ঘটনা ঘটে 1897 সালের 8/2 মাত্রার ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্পের ফলে দেখা যায় যে বিশাল ধ্বংস, অসংখ্য মৃত্যু ইত্যাদির মধ্যে হয়। এই পরিণত বয়সে বিষয় সম্পত্তি বিলিবণ্টন করে দরবেশে জীবনযাপন করেন। তার উদ্যোগে হাসন এমই স্কুল, অনেক ধর্ম প্রতিষ্ঠান আখ্যায়িত করেন। সেই মানে তারা যাক যে নাচ গান, তারপরে হলো যে এই পাখি বা ঘোড়া, এগুলো। কিন্তু তিনি শেষ পর্যন্ত তার সমস্ত অর্থ, তিনি তো রাজা ছিলেন, বিরাট সম্পদের মালিক ছিলেন, কিন্তু তিনি সেই সম্পদ দিয়ে হাই স্কুল, নানান ধর্ম প্রতিষ্ঠান এবং আখড়া প্রতিষ্ঠান স্থাপিত করেছেন। 1930 সালের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারে রবীন্দ্রনাথ দ্য রিলিজন অফ ম্যান নামে যে বক্তৃতা দেন, তাতেও তিনি তা করেন। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্র তিনি অংশগ্রহণ করেছে, তাকে তৈরি করা হয়েছে। মিঠিন চক্রবর্তী বা অভিনেত্রী রাইমা সেনও দেখা গেছে যে তার সাথে, এমনকি ববিতা সিমলা, অমলা বসু তার চলচ্চিত্রে অংশগ্রহণ করেছেন। যাই হোক, হাসন রাজা 6 ডিসেম্বর 1922 সালে মৃত্যুবরণ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি আজকে ওই লাইভ গানের পরে আমরা শুনবো হাসন রাজা বাউলের ও যৌবন স্বপ্ন সঙ্গ। তো এই যে যৌবনের স্বপ্ন মানে হচ্ছে খুব সামান্য অল্প সময়ের ব্যাপার। মোহাম্মদ হাসান আলী বলছেন, আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আমি তো ভালো আছি, আপনিও ভালো আছেন। তো এখন আবহাওয়া কেমন আছেন জানাবেন। আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী, এখন কেমন আছেন? আর এই যে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এরপরে আমরা দেখছি যে গোষ্ঠ গোপাল 8 জানুয়ারি 1948 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 4 ডিসেম্বর 1986 সালে মৃত্যুবরণ করেন। বাউল সম্রাট গোষ্ঠ গোপাল দাস ছিলেন বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী। গোষ্ঠ গোপাল দাস 1948 সালের ভারতের পশ্চিমবঙ্গের বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে মৃত্যুবরণ করেন। এখানে দেখা যাচ্ছে যে অল্প বয়সে মানে হোক, আচ্ছা, দেখা যাচ্ছে 48 মানে 50, খুব বেশি বয়স নয়, কিন্তু এই কম বয়সের মধ্যে তার যে সঙ্গীত শিল্পীর সেটা খুব মানে একদিক দিয়ে আমি বলবো যে কপাল ভালো যে 1948 মানে হলো যে তখনই আসলে রেকর্ড বা ইত্যাদি জিনিসগুলো নানাভাবে রক্ষা করার এবং বেঁচে রাখার একটা মানে ছিল। তো এই সব মিলিয়ে আমরা এটাই দেখতে পেলাম। আমাদের আজকের আলোচনার বিষয়টা ছিল যে শব্দ নিয়ে। শব্দ নিয়ে তো কথা কি বলবো, যাই হোক, শব্দ নিয়ে আমি শেষে একটা কথা বলবো, এই জন্য যে আমাদের সময় শেষে আসছে। আমাদের যে পোস্ট আছে, পোস্টটা একটু দেখবেন। শব্দ দেখাকে অনেকেই গুরুত্বহীন বলে, একদমই না, একটু খেয়াল করবেন এবং সচেতন থাকবেন।
আপনারা দেখতে পাবেন যে আসলে অনেক শব্দ আছে আমাদের কথা বলার সময়, কথা শোনার সময় আমাদের অসংখ্য শব্দ আছে যে শব্দগুলো আমরা জানি না, বা ঠিক একজ্যাক্ট উদাহরণ আমরা জানি না। যেমন আড্ডা দেখা আমরা জানি না, হ্যাঁ। তারপরে ধীরে ধীরে যে চোখের পলকে চলে গেল সেটাও জানি না। মুষল ধারায় বৃষ্টি হচ্ছে, তো এই মুষল শব্দটাও আমরা জানি না। দুটো একটু কঠিন শব্দ দেখেছিলাম, দিঠি, এটা শব্দ আমরা জানি না। তারপরে এরকম আর জানি না। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাকে আসলে শব্দগুলো জানতে হবে, এবং শব্দগুলো জানার জন্য যে যা করতে হবে আপনাকে একটু যত্ন নিয়ে খেয়াল করে আপনার সংবাদের মধ্যে হোক, কিংবা কবিতার মধ্যে হোক, কিংবা গানের মধ্যে হোক, কিংবা আশেপাশের লোকজনের মধ্যে হোক, আপনারা দেখতে পাবেন যে অনেক শব্দ পাবেন। তো শব্দটা একটা তালিকাবদ্ধ করা এবং অভিধানে দেখা, এটা হঠাৎ করে একবার একটা দেখলে কিন্তু হয় না। অনেকেই এই কথাটা বলে, একটা ভুল কথা, আমার কথা একদম শেষ হয়ে গেছে, তারপরেও শেষ কথাটাই বলি। একটা অভিযোগ আছে যে আমরা শব্দ ভুলে যাচ্ছি, অনেক শব্দ আছে আমরা অনেক শব্দ ভুলে যাচ্ছি, কিন্তু ভোলাটা ঠিক নয়। যেমন ধরা যাক যে আপনাকে আমি যদি একটা মানে বলছি যে একটা ধরনের যে আইকনোক্লাস্টিক, এরকম একটা লম্বা শব্দকে যদি আমি বলি, ধরে নিন, এবং আমি বলবো যে এটা আপনি লিখবেন, পকেটে রাখবেন, আপনি 7 থেকে 10 বার বারবার মানে ভুলবেন বারবার, তারপরেও দেখতে থাকবেন, একটা সময় যে দেখবেন যে এই শব্দটা আর ভুলবেন না। আপনি খেয়াল করে দেখুন যে এই মা, আম, এই শব্দগুলোকে আমরা যদি আগামী 10 বছর পরে চাঁদে যে এটা বলার এই বাংলা, হ্যাঁ, যে মা বা আম, এই শব্দ দুটো বা এই সব শব্দ আর মনে রাখার যায় না। আমরা যদি নাসাতে চলে যাই, সেখানে বাংলায় এই শব্দগুলো আর শোনা বা বলার প্রয়োজন থাকবে না। কিন্তু তারপরেও আমরা 10-15 বছর পরে যদি বাংলাদেশে আসি, দেখা যাবে যে একই অবিকলমভাবে কিন্তু আমরা মা বলবো। তাহলে এটা মনে রাখবেন যে আসলে ভুলে যাওয়াটা সোজা না। আপনি যদি ঠিক মতো একবার মনে করেন, তাহলে সেটা মনেই থাকবে, মনে শব্দটা থাকবে। আমি একবার অনেক কথা বলছিলাম, কথা বলতে বলতে আমাকে একবার এক ছাত্র বলছে যে কী ব্যাপার, এই বিষয়গুলো আর লিখলেন না। মোহাম্মদ হোসেন আলী বলছেন, প্রায় শেষের মন্তব্য বলা যায়, কারণ আমাদের সময় তো প্রায় শেষ হয়ে আসছে। আসলে একজ্যাক্ট 30 বলে তো ওরা, তারপর যাই হোক, আপনি বাড়িতে যুক্ত হবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি নিশ্চয়ই বাড়িতে যে অনেক আনন্দের সাথে পরিবারের সব লোকজনের সাথে আপনার দেখা হবে, কথা হবে, খুবই ভালো লাগবে। যাই হোক, আমাদের সময় অনেকখানি চলে আসছে, তো আমাদের সময় আজকের মতো শেষ। যারা এতক্ষণ ধরে আমার অনুষ্ঠান শুনেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তারপর হলেন যে আপনার যারা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার একটা সময়ে আমরা আসব, আগামী মঙ্গলবারে আবার হবে। তো এই সময়ে জন্য কৃতজ্ঞতা এবং সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভ সন্ধ্যা।